চলে এসেছি উত্তর দিতে। হ্যাঁ, উত্তর দেবো। প্রথমে বলি রুনার ভিডিওটা দেখেছি। রুনা তো আমাকে রীতিমতো মানে ভয় পাইয়ে দিয়েছে, রীতিমতো। বলছে, "দেবশ্রীদি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি ভিডিওটা ডিলিট বা প্রাইভেট করে দিচ্ছ?" আমি আঁতকে উঠেছি, "কিরে?" পজ করে সঙ্গে গেছি যে, দেখি তো ভিডিওটা কি কোনো আমি তো করিনি। এবার কোনো কারণে YouTube ডিলিট করে দিতেই পারে। দেখছি না তো। ওই যে ঘোড়ায় জল খায় ঘুরিয়ে প্রিয়ার ভিডিও ছিল কিন্তু সামনে একটু উত্তর দিয়েছিলাম। তারপরে গিয়ে রুনাকে কমেন্ট করলাম। না তো করিনি এবং ওর কমেন্ট বক্সে অনেকে বলেছে না ওই ভিডিওটা হয়েছে। এর তো গেল ১ম কথা। হ্যাঁ, আজকে কাকে নিয়ে ভিডিও করব? অন্য একজনকে এনে একটা হট কনটেন্ট রয়েছে আমার কাছে। হট যদি পারি আজকে দেবো নাহলে কালকে সকালে। কিন্তু মারুর ভিডিও এসছে এইমাত্র। অনুপম কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে। অনুপম উত্তর দিয়েছে। যে কমেন্টের উত্তর দিতে এসছে বলতে তো হবেই না? বলতে তো হবেই। অবশ্যই মায়ের মতো করে বলব, তাই না? আবার যখন শাসন করার বলব, আবার যখন খারাপ দেখব বলব, সবটা বলব। তা বলি রুনার দুটো একটা কথার উত্তর দিই। ১ম কথা হচ্ছে ক্রিয়েটরদের নিয়ে আমি ভিডিও করি না। না, এইটা বলিনি। বলেছি ক্রিয়েটরদের নিয়ে খুব একটা ভিডিও করি না। এই যে তোমার কথার উত্তর দিতে আসলাম। তুমি তো আমার ক্রিয়েটর। খুব একটা উত্তর দিই না। তোমার সঙ্গে ১ম পরিচয় কি করে টুকিটাকি না খুকিখাকি কিছু একটা বলতে না? এই তো একে নিয়েই না? তুমি পজিটিভ করতে আমি নেগেটিভ করতাম। প্রচুর ভিডিও করেছি। এখন ওই যে বললে না প্রচুর কনটেন্ট আছে। দিনে ৩ টে, ২ টো দিই সর্বৈব ৩ টে ভালো কনটেন্ট থাকলে দিই। তারপরে আর দরকার হয় না। ভিডিও করার। বুঝতে চেয়েছে? একদম ঠিক কথা বলেছ। একদম ঠিক কথা বলেছ। আর ক্রিয়েটরদের নিয়ে অবশ্যই প্রয়োজন হলে করি। বুঝলে? হ্যাঁ, এ কথাটা ঠিকই বলেছ। তো দেখো উত্তর দিচ্ছি কিন্তু ক্রিয়েটরের। আর বললে যে ওই যে বুলেটের উপরে একদম তাই, একদম সত্যি কথা বলেছ। যে আজকে আমরা একটা চ্যানেলে আছি মানে একটা কাজ করি, সেটা YouTube বলো, Facebook বলো, আমার Facebook পেজ আছে ৫০,০০০ ফলোয়ার। বুঝতে পেরেছ? ৪৯,০০০ আর ২-১ মানে একটু আধটু বাকি আছে। তো এইগুলো করি কেন? আর আমি বেশিরভাগ শর্টস ভিডিও ফেসবুকে দিই। এই যে কলকাতায় গেছি, কলকাতার পুরো ভিডিওটা মানে এই রাস্তাটা আমি কলকাতা তো ভীষণ ভালোবাসি। ছোট্ট করে শর্টস দিই। আজকেও দেবো অনেকগুলো শর্টস তুলে রেখেছি। তো কেন করি? কী দরকার? কলকাতায় যাবো, এরকম ক্যামেরা ধরে ওই আইটিসির ক্যামেরাবন্দি করবো, তারপরে ওই যে আরেকটা হোটেল আছে ভীষণ চয়েসের, গেলেই ভিডিও করি। কেন করব? কারণ আমাদের একটা চ্যানেল আছে আর এগুলো আমাদের দেখাতে ভালো লাগে, শো অফ। এই যে বললে না যে বুলেটের উপরে জামাইকে একটা গাড়ি কিনে দিয়েছি, মানে গিফট করেছি। সেটা পরের ব্যাপার। একটা গিফট করেছি। তার উপরে বসে স্ট্যান্ডটা রয়েছে। ভুঁ করে চালিয়ে কেন? শো অফ করেছি। একদম 100 এ 200% ঠিক। শো অফ করেছি। আর এগুলো সবই শো অফ করার। আজকে চ্যানেল না থাকলে ওই বুলেটে বসে ওই ভিডিওটা করতাম। অবশ্যই রিলসের জন্য করেছি। আজকে চ্যানেল না থাকলে হয়তো প্রত্যেক বছর পতাকা তুলেছি। এত বছর জাতীয় পতাকা ১৫ই আগস্টে তুলেছি। আমার দিদি যখন বিয়ে হয়নি আমরা ২ বোন মিলে তুলেছি। কিন্তু এখন যেগুলো করি সেগুলো শো অফের জন্য, ভিউজের জন্য বা একটা নির্দিষ্ট দিন যে দিনগুলো আমরা পালন করি সেটা। আবার একটা শো অফ আসতে চলেছে আমার। হ্যাঁ, এটা এখানে বলতে পারব না কারণ আমার খুব কাছের মানুষের কালকে জন্মদিন। সেই জন্য আজকে একটা সারপ্রাইজ গিফট কিনতে যাব। অবশ্যই সারপ্রাইজ গিফট কিনতে যাব। কিন্তু সেটা এখানে বলে দিলে আমার কন্যা যদি দেখে ও জেনে যাবে। কিন্তু সারপ্রাইজ। আমাকে এই ভিডিওটা যদি দেখে ও আমাকে ফোন করবে। "কী গো মা, কী কিনতে যাচ্ছ?" তো যাই হোক, সেটা যদি পারি দেখাবো। সেটাও শো অফ করার জন্যই যে আমি কী গিফট করলাম। এটা একদম তোমার কথায় আমি 100 না 200% সহমত যে এটা টোটালটাই হচ্ছে শো অফ। শো অফের জন্যই আমরা এগুলো দেখাই। একটা কিনেছি, একটা কুর্তি কিনেছি, দেখাচ্ছি। কেন? ভিউজ, শো অফ। ঠিক আছে? তো যাই হোক না, আমি অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট থেকে প্রচুর জিনিস কিনি। মানে এখন আর বাজার থেকে কম কিনি, এইসব থেকে। রোজ আসতেই থাকে। আজকেও ৩ খানা এসছে। আবার অনেকে বলবে আপনি অহংকার দেখান। তো যাই হোক, তো এই গেল। এই যে আজকে এটা এসছে অ্যাস্ট্রোটক। এই যে অ্যাস্ট্রোটকই তো বলে। এই যে অ্যাস্ট্রোটক থেকে এটা কিনেছি। এই সব মানে ফেসবুক খোলাই যাচ্ছে না, দিলাম একটা করে। এই যে এটা অ্যাস্ট্রোটক থেকে বলে দিলাম কিন্তু অ্যাস্ট্রোটক থেকে কিনেছি। হলহল করছে। রোগা তো। তো যাই হোক এবার বলি, এবার আসবো আজকে কাকে নিয়ে ভিডিও করব? মারুকে নিয়ে। অবশ্যই করবো। আরেকটা দারুণ কনটেন্ট ছিল কিন্তু অন দ্য ওয়ে। থাকুক রাস্তায়, করবো ওটা। ওটা আমার একান্তই আমার মানে তাকে নিয়েই ভিডিও করা। তো এই তো গেল। আর একজন আমাকে জিজ্ঞাসা করেছ এই যে লিপস্টিকটা কি কোথা থেকে কিনেছি? অবশ্যই অনলাইনে। আমি ওকে লিখেছি বলবো না। কিন্তু এই যে তোমাদের এই যে শো অফ করছি, এই দেখো। এই আমি অত বলতে পারবো না, এই যে অনলাইনে। অনেকে আবার দেখালে পরে খচে যায়। সে যাকগে। এই দেখো এগুলো সব অনলাইনে কেনা, বাট আমি কিচ্ছু বলতে পারবো না। এই যে
সব অ্যামাজন অ্যামাজন ফ্লিপকার্ট ওই কী বলে ফেসবুকের ওইখান থেকে যেটা যখন যে কালার পছন্দ হয় ক্লিক করে দিই। কিন্তু সবথেকে ভালো এইটা, এটা একটু দামিও কিন্তু ভীষণ ভালো এই লিপস্টিকটা, দারুণ সুন্দর। এটা কি আমি অত বলতে পারবো না, কি নাম্বার আছে, এটা অনেক খুব ব্যবহার করি তো, এই যে বুঝতে পেরেছ। ও এই যে আরেকটা আছে, আমার প্রচুর লিপস্টিক আর নেল পালিশ ব্যবহার করতে ভীষণ ভালোবাসি, বুড়ি হয়ে গেছি তাই কী হয়েছে ভীষণ ভালোবাসি, সেই জন্য বললাম। ওই যে একজন বলেছো তাকে আমি বলে এসছি, আমি বলবো না, বলবো কি আমি তো জানিই না, ওই জন্য এটা দেখিয়ে দিলাম যে এইভাবে আমি অ্যামাজন বা মানে ফেসবুক দেখতে দেখতে আসে না, দেখলে পরে ভালো লাগলে অর্ডার করে দিই। এই হলো, এছাড়াও আছে অনেক, যা এইগুলো আপাতত ব্যবহার করছি। আর প্রত্যেকটা মুহূর্তে এই যে ভিডিও করতে বসলেই তো ঘষতে হয়, মানে রং চং না মেখে বসলে তো এই বুড়িকে দেখলে ভয় পাবে যদি রং চং না মেখে বসি। এইটুকু থাকলো। আর বলি যে মারুর আজকে সকালে যে ভিডিওটা দিয়েছি মারুর হাতে, অনেকে বলেছে মারু কি সেতি আছে, না আমি বুঝতে পারিনি, তারপর আমি স্ক্রিনশট নিয়ে ক্লোজ করে দেখলাম যে মারুর এখানটা মানে সাদা। সত্যি আমি ওটা দেখিনি, দেখলে হয়তো থাম্বনেলটা দিতাম না, এটা আমাকে এআই বানিয়ে দিয়েছে। এআইয়ের কাছে বলেছি, এআই বানিয়ে দিয়েছে এই ভিডিওটা, মানে থাম্বনেলটা। সত্যি তোমাদের দূরদর্শিতার স্বীকার না করে পারি না, হ্যাটস অফ তোমাদের এই দূরদর্শিতা যে আমাকে বলেছে। সত্যি আমার ওভারলুক হয়ে গেছে, আমি দেখিইনি যে মারুর এই জায়গাটা সাদা। আমি পজ করে থাম্বনেলটা স্ক্রিনশট নিয়ে পজ করে দেখলাম, না না মারুর ওইসব কিছু নেই বা দেখিনি। বুঝতে পেরেছো এআই কখন কি বানিয়ে দেয়। তো এতটুকু থাকলো, এবার কাকে নিয়ে মূল পর্বে চলো, অনেকটা বকবক করে ফেললাম। চলো মারুকে নিয়ে আজকে অনেকগুলো কথা বলবো, কারণ মারুর বর আজকে কমেন্টের উত্তর দিতে এসছে। দেখো চলো মূল পর্বে। বন্ধুরা কেমন আছো তোমরা, নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রথমেই বলি যে মারুরা যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে সেটার কিন্তু প্রমাণ হয়ে গেছে আজকে। এই অবস্থায় সবাই বলেছিল কন্ট্রোভার্সি দেখার দরকার নেই, তো এখন তো ওকে নিয়ে পজিটিভ ভিডিওই হচ্ছে, হয়তো দেখে জন্যই বুঝতে পারে যে ওর কি কোনটা ভালো কোনটা মন্দ ও দেখে। তো একটা কথাই বলবো যে শুধু কমেন্টের উত্তরও আজকে দিতে আসেনি, ও কিন্তু ক্রিয়েটারদের উত্তর দিতে এসছে। এই যে অনেক ক্রিয়েটাররা ওকে অনেক প্রশ্ন করেছে না, তাই কমেন্ট পড়ে আজ কিছু কথা না বললে পারলাম না, এটা কমেন্ট পড়ে না মানে আমরা অনেকেই মারুর যেগুলো দেখছি, যেগুলো আমাদের অভিজ্ঞতা আছে, কারণ আমরা যারা এই সময়টা পেরিয়ে এসেছি। দেখো আমরা ক্রিয়েটাররা ম্যাক্সিমামই তো একটু এজেড, তাদের কারুর ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, কারুর মেয়ের বিয়ে হয়ে গেছে, মানে আমার কথা বলছি, মেয়ের বিয়ে হয়ে গেছে, কারুর ছেলের বিয়ে হয়ে গেছে, বা কারুর ছেলেমেয়েরা বড়ো হয়ে গেছে, তাই না? অতএব আমাদের বা ধরো আমাদের বোনেদের বাচ্চা কাচ্চা হয়েছে, এখন বর্তমানে দিদিদের ছেলে মেয়েদের মানে ছেলেদের বেটার বউদের বাচ্চা হয়েছে, মেয়েদের বাচ্চা কাচ্চা হয়েছে। এবার শ্বশুরবাড়ির আমার যেমন আমার দেওরের যে বাচ্চা একদম আমার হাতে, মানে এই যে আমি যে কত বাচ্চাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছি কল্পনা করতে পারবে না। আমার সেজো দেওরের যখন মেয়ে হয়েছে আমি ওকে কোলে করে নিয়ে এসেছি। আমার মেজদির যে ছেলে এখন সে বড় চাকরি করে, তাকে কোলে করে আমি বাড়িতে নিয়ে এসেছি। আমার বাবানকে তো আমি এনেছি। আমার আরও এরকম অনেকগুলো, আমার ছোটদার নাতনিকেও সম্ভবত আমি নিয়ে এসেছি। এরকম প্রচুর বাচ্চাকে, এখন মনে পড়ছে না, অনেক দিন সব বড় হয়ে গেছে, অনেক বাচ্চাকে আমি কোলে করে নিয়ে এসেছি, মানে হাসপাতাল বা নার্সিংহোম থেকে নিয়ে এসেছি। তো অভিজ্ঞতা তো একটা আছেই, এবং সেই অভিজ্ঞতা থেকে যখন মারুর ভিডিওগুলো দেখছি ওর মা একটা আশাকর্মী হয়ে আমাকে সবাই বলে গেছে ফাঁকিবাজি, আশাকর্মী, ফাঁকিবাজ, কিছু জানে না উনি একটা আশাকর্মী হয়ে এগুলো কেন করছে। সেই জন্য যখন দেখছি যে মারুর মা একটা আশাকর্মী হয়ে এই জিনিসগুলো করছে, তখন যেহেতু আমাদের একটা কন্টেন্ট, যেহেতু আমরা আমাদের এই জার্নিটা অবশ্যই জেনে বলেছি, মানে বুঝতে পেরে বলেছি যে এই জার্নিটা আমাদের গেছে, পরবর্তীতে আমার মেয়েদের গেছে, বৌমাদের গেছে, সেই জন্য যেগুলো মনে হয়েছে অসংলগ্ন, এগুলো ঠিক নয়, সেই জন্য আমরা কিন্তু বলেছি অবশ্যই মারুর এবং মারুর বাচ্চার হেলথের দিকে তাকিয়ে এবং ওদের ভালো লাগার জন্য না, উল্টোপাল্টা কিছু বলিনি, যেটা বললো অসভ্যের মতো খায়টা, এইসব কিছু বলিনি, অতিরিক্ত কিছু। এবার জানি না এক একজনের, ওই যে বললাম এক একজনের ল্যাঙ্গুয়েজ এক এক রকম, এক একজন এক একভাবে বলে। তো সেগুলো আজকে দেখলাম অনুপম অনেক কিছু মেনে নিয়েছে, এইগুলো ভালো লাগলো। যেমন বলেছিলাম যে বাড়িতে এই যে ন্যাকড়া, এই যে ভেজা কাপড় মেলা, এই যে কতটা ক্ষতি, শুধু বাচ্চার না মায়েরও, চোখের সামনে দেখা, আমার নিজের ব্যক্তিগত চোখের সামনে দেখা। আমার মেজো দেওরের ছেলে,
আমার মেজদার অনেক বড় ছেলে, তো সেটা আজকে বলবো না, আজকে পাস্ট। সেই ঘর দিয়ে ভেজা জামা কাপড় মেলে দেওয়াতে তার জ্বর আসলো, জ্বর, বুঝতে পেরেছো? এই জন্য বলেছি, দেখে লেগেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমি নিজেরটা বলি, আমার প্রশ্ন হচ্ছে যে মারুর মা একজন আশাকর্মী হোক চাই না হোক, একজন মা হয়ে এইগুলো তার নজরে পড়েনি? হ্যাঁ, আজকে যেটা বললো যে মার খুব চাপ পড়েছে, কাজের লোক নেই, খুব চাপ। একটা আতুর তোলা, বা আতুর তোলা মানছে না, একটা এই যে বাচ্চা হওয়ার পরে এই যে টেক কেয়ার করা, একটা মার জন্য ভীষণ চাপ। আমি জানি, আমি নরকঙ্কাল হয়ে গেছিলাম। আমার হেল্পিং হ্যান্ড থাকার পরেও, আমার মেয়ের আয়া থাকার পরে, ডে নাইটের আয়া ছিল, তারপরেও আমি নরকঙ্কাল হয়ে গেছিলাম। সারা রাত ঘুমাতাম না টেনশানে, এই বুঝি। আর আমার মেয়ে খুব ভুগেছে, তোমাদের আগে বলেছি, প্রচণ্ড। যেমন প্রেগনেন্সিতে ভুগেছে, প্রেগনেন্সির পর মানে বাচ্চা হয়ে যাওয়ার পরেও ও খুব ভুগেছে, খুব কষ্ট পেয়েছে। ও একটু নরম সরম, একটু সহ্য ধৈর্য কম, ও খুব ভুগেছে। সেই জন্য পাশের ঘরে আমি শুয়ে থাকলে সারা রাত ঘুমাতাম না, সারা রাত আমি ঘুমাতাম না, আমি নরকঙ্কাল হয়ে গেছিলাম। তো যাই হোক, তা এই যে মেনে নিয়েছে না, যে হ্যাঁ ওইগুলো ঠিক করিনি, বা আর মেলবো না, না মেলিস না, তোরা মেললে তোদের কষ্ট হবে। এটা আমার মধুর কাছে প্রশ্ন ছিল, যে দরকার নেই আশাকর্মীর, কিন্তু একজন মা, ও তো একটা মা হয়েছে, শুধু মা হয়নি, ওই বিট্টু ওদের ওই কাকিমারও বাচ্চা কাচ্চা হয়েছে, সেখানেও দেখেছে, নিজের জায়েরও বাচ্চা কাচ্চা হয়েছে, সেখানে দেখেছে একটা পরিণত একজন মানুষ। কাজের যত চাপই থাক, হ্যাঁ এই সময় তো হয়, আমি তো বললাম এই সময় হয়, এই সময় না বললে পরে আবার বলবে। অনেক সময় অনেকে আয়া রাখে 1 মাসের জন্য, যে ওই বাচ্চার কাজ টাজ করা বা মারুকে স্নান টান করিয়ে দেওয়া, বলছি। তো যাই হোক, ওরা রাখেনি, নিজে করে দিয়ে সেইখানে বলেছি যে মার চোখে পড়েনি এগুলো, যে ভেজা ন্যাকড়াগুলো, ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়েছে, সেই জন্য বলেছি, এবং সেটা যে মেনে নিয়েছে, এটা তোদের ভালোর জন্য। আর যারা ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বলছে, এটা মনে করবি তোদের হেলথের দিকে তাকিয়ে তোদের ভালোর জন্য বলছে। আর খাবার এই সময় প্রচুর খিদে পায় বলি, সকালবেলা পাউরুটি কলা না দিয়ে একদম সোজা সাপটা খাবার, সকালবেলা সেদ্ধ ভাত, ওই যে আজকে সকালেও মনে হয় বলে গেছি, পেঁয়াজ ভাজা, রসুন, একটা দিয়ে এক থালা, একটা ডিম সেদ্ধ দিয়ে সুন্দর করে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় ওই পাউরুটি কলা খাওয়ার থেকে। পাউরুটি কলাতে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়। আর রইল ডাক্তারদের কথা, না তারপরে বলি, তারপরেও মেনে নিয়েছিস। হ্যাঁ, তোকে বাজে লাগছিল, আমি বারবার বলেছি যে ভিডিও যেটুকু টাইম করবি সেটুকু টাইম একটু সতর্ক হয়ে করবি, একটু সতর্ক, কারণ 24 ঘন্টা তো ক্যামেরা অন করে রাখা সম্ভব না, রাখিসও না। যতটুকু করবি ততটুকু একটু প্রেজেন্টেবল দিবি। আমি জানি তোদের অনেক মনের জোর, যে আজকে 9 দিনের মাথাতেও তোরা ভিডিও দিতে পাচ্ছিস। অনেক মায়েরা ক্যামেরা অন করতে পারে না, কিন্তু তোদের যেহেতু এটা প্রফেশন, এটা ভালো লাগছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে তোরা দিন দিন কীভাবে ওভারকাম করছিস। এটা সত্যি কথা। কেমন লাগছে রাত জেগে, দিনের পর দিন রাত জাগে তো হবেই। আর এখন তো সত্যি কথা, স্বামী, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, কারুর কথা না, এখন শুধুই সোনা বাবার কথা, শুধুই বাবুটার কথা। বাবু রাতে ঘুমাচ্ছে না, বাবু বদমাইশ হয়ে গেছে, বাবু খামচাচ্ছে, বাবুকে শুয়ে দিলে শুধুই বাবু, এখন আর কিচ্ছু না। মায়ের কাছে এখন শুধু বাবু আর বাবু, এটাই নিয়ম, বুঝতে পেরেছিস? আর অনুপম, প্রত্যেকটা বাবা মা এইভাবে বাচ্চাকে বড় করে, রাতের পর রাত জেগে, নিজে না খেয়ে। এই যে বললি না যে আজকে আমার বাচ্চাটাকে, মানে আমাকে না ভালোবেসে আমার বাচ্চাটাকে যদি কেউ ভালোবাসে, তার থেকে ভালো, এটা একদম বাস্তব কথা রে, বাস্তব কথা। আমাকে না ভালোবেসে আমার সন্তানটাকে যদি কেউ ভালোবাসে না, সে আমার প্রিয় পাত্রী হয়ে যায় বা পাত্র হয়ে যায়। এটা ন্যাচারাল, বাবা হয়েছিস তো এখন বুঝতে পারবি যে তোর বাবুকে যারা ভালোবাসে, আমার মনে হয় না কেউ খারাপ কথা বলেছে। তোর রাজপুত্র ভালো থাক, সুস্থ থাক, সুন্দরভাবে বড় হোক, বারবার বলেছি, এবং প্রত্যেকে আমার মনে হয় এই আশীর্বাদটাই করেছে তোর ছেলেকে। তো সেটা ভালো লাগে না? এটাই নিয়ম। বাবাদের, মায়েদের সন্তান যদি দুধে ভাতে থাকে না, তার থেকে শান্তির আর কিচ্ছু নেই। আরও বড় হলে আরও বুঝতে পারবি। তো যাই হোক, ওটাও বললি যে হ্যাঁ, ওটা আমি বলেছিলাম যে পাটা দেখা যাচ্ছিল, আর সত্যি অড লুকিং, অনেকটা জায়গা দেখা যাচ্ছিল, ক্যামেরার অনেকটা জায়গা দেখা যাচ্ছিল পায়ের। তো যাই হোক, যেটা অড লুকিং সেটা আমি এইরকম আড়ে ঠাড়ে বলেই যাব। আর এই যে এটাকে মেনে নিয়েছিস, আজকে যে প্রেজেন্টেবল যে ভিডিওটা হয়েছে, মারু যে সুন্দরভাবে এসছে সামনে, ভালো লাগছে সত্যি। আজকে মারুকে ফ্রেশ লাগছে, কারণ স্নান শ্যাম্পু করেছে। আমার যাকে হাসপাতাল থেকে নিয়ে এসে, হাসপাতালেই হয়েছিল, অনেক বছর আগের কথা। সে মেয়ে এখন কলেজে পড়ে। তো হাসপাতাল থেকে নিয়ে এসে বাথরুমে দাঁড় করিয়ে ওর মায়ের কাজটা আমি করেছিলাম, আমি ওর বড় যা, মায়ের কাজটা করেছিলাম আমি দাঁড়িয়ে।
বুঝতে পেরেছ? আমার ভিডিওটা হয়তো ও দেখবে। দাঁড়িয়ে ওকে মায়ের কাছে সন্তানের যেমন লজ্জা থাকে না, আমি ওকে স্নান করিয়েছিলাম। হ্যাঁ, পেটে সিজার ছিল, ওই জায়গাটা বেঁধে প্লাস্টিক দিয়ে সুন্দর করে গার্ড দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। বুঝতে পেরেছ? মা বড় জায়েরা অনেক সময় মায়ের মতো হয়, বড় দিদির মতো হয়। করেছিলাম, এরকম প্রচুর করেছি। তা তোদের তো দেখলাম যে মানে হাসপাতাল থেকে যে কাপড়টা পরে আসলি, যে জামাটা পরে আসলি সেটা পরেই একদম শটাং খাটে। আমাদের বাড়িতে হয়নি, আমার মেয়ের ক্ষেত্রে করতে দিইনি। একদম সব খুলে একটা কাঁচা ধোয়া একটা ম্যাক্সি দেবো, সেটা পরে ওঠো। ঠিক আছে? এবার তোদের এটা মানে না। এদিকে আশাকর্মী বলে তো তোর মা, এটা হাইজিন মেনটেন করার জন্য এটা করে। এটা ওই চুচিবাই বা এই মানামানি না। যে কাপড়টা পরে নার্সিংহোম থেকে বাড়িতে ঢোকে আমাদের পুরো খুলে, বাথরুম থেকে পুরো খুলে একদম ধোয়া কাচা একটা পরে তারপরে ঢোকে। তো যাই হোক, তোদের আতুরেরও দেখছি না কোনো নিয়ম। আমাদের আতুরে একটা ঘরে একদম সেপারেট একটা ঘরে না, এটা ছোঁয়াছানি বা এটা নিয়মের মধ্যে পড়ে না। এটা মা আর বাচ্চার সেফটির জন্য আগেকার দিনের থেকে হয়েছে। হ্যাঁ, আগেকার দিনে অনেক কঠিন ছিল, এখন অনেকটা সহজ সরগর হয়েছে। হয়তো এখন বেডরুমেই রাখে, কিন্তু সেই বেডরুমটা একটু মানে সিকিওর রাখে বাচ্চা আর মায়ের জন্য। কারণ যত বাচ্চা আর মা রেস্ট নেবে এবং নিরিবিলিতে থাকবে, তত তাড়াতাড়ি ওরা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, মারু বেঁকে হাঁটছিল, বলেছি বেঁকে জোর করে টান করে না। ও যদি এখন সুন্দর করে না হাঁটে, টান করে না হাঁটে, তাহলে ওর ভবিষ্যতে প্রবলেম হবে। আর বলল পিঠে ইঞ্জেকশান, আমাদের তো হয়নি ইঞ্জেকশান, কিন্তু মেয়ের তো ইঞ্জেকশান নিয়েছে এবং অনেকেই যারাই নিয়েছে শুনেছি, ওই সিদ্ধারা যে ইঞ্জেকশান নিয়েছে যারাই শুনেছি, তারাই পরবর্তীতে প্রচুর পরিমাণে ভুগেছে বা এখনও ভোগে। তারা সেই ইঞ্জেকশনের যন্ত্রণা তখনও ভোলেনি, আজও তারা ভোলে না, এবং মাঝে মাঝেই তাদের মনে করিয়ে দেয় যে তাদের সিদ্ধারায় একটা ইঞ্জেকশন আছে। আমি ভীষণ ভয়ে এই ইঞ্জেকশনটাকে আমি খুব ভয় পাই, কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম মায়েরাই পরবর্তীতে বলে ইঞ্জেকশনের যন্ত্রণা এখনও করে। এটা হবে, এটা যত তাড়াতাড়ি, এই যে বলি না ঘুম থেকে উঠেই দেখছি হবে, এখন অনেক প্রবলেম হবে, ফেস করতে হবে। তারপরে রাতে ঘুম হবে না ছেলের জন্য, রাত জাগতে হবে, বাবা মা দুজনকেই রাত জাগতে হবে, পালা করে রাত জাগতে হবে। এবার আসি প্যাম্পার্সের কথা। বললি ডাক্তাররা বলেছে, বা এখন আমাকে অনেকেই কমেন্ট করেছে আমরা ন্যাকড়া ব্যবহার করিনি, ন্যাকড়া অনেকটা হাইজিনিক। কখনো না। ন্যাকড়া যদি কাপড়, মায়ের সুতির কাপড় যদি আমাদের বাড়িতে কোনো তখনকার সময় পোয়াতি মানুষ থাকতো, আমাদের 1 বছরের কাপড়, তখন তো কাপড় পরতাম, বা মাসিরাও কাপড় পরতো, সে 1 বছরের কাপড় তারা পরে পুরনো কাপড়গুলো নরম করে ধুয়ে রেখে দিত কোনো পোয়াতি মানুষ থাকলে বাড়িতে, সেগুলো দেওয়ার জন্য। আমার শাশুড়ি আমার মেয়েকে 25 টাকা থাবা নিয়ে দিয়েছিল নিজে। ওই যে তোমাদের বলেছি না, আমার শাশুড়ির মেয়ে ছিল না, মেয়ে করতে 5টা ছেলে। তো যাই হোক, এগুলো হাইজিনিক এটা নয়। ডেটল ওয়াশ করলে, প্রত্যেক দিনেরটা ডেটল ওয়াশ ভালো করে সার্ফ সাবান দিয়ে কেচে ডেটল ওয়াশ করলে কখনো সেটা হাইজিনিক হতে পারে না। সুন্দর করে রোদে শুকিয়ে আমরা করেছি, প্রবলেমে পড়িনি। হ্যাঁ, আমাকে অনেকেই কমেন্ট করেছে, আমরা 2-1 জন, যে আমরা হাগিস ব্যবহার করেছি, হাগিস না কি বলে, যাই হোক প্যাম্পার্স ব্যবহার করেছি। হাগিস মনে হয় একটা কোম্পানির নাম। প্যাম্পার্স ব্যবহার করেছি। হ্যাঁ, করাই উচিত, সেটা রাত্রিবেলা। যেটা আজকের দিনে যেটা অনুপম বলল, যে রাত্রিবেলা অনেক সময় দেখেছি দাদার মেয়ে বা দাদার ছেলে হিসুর মধ্যে শুয়ে থাকে, এটা অনেকের ক্ষেত্রে হয়। বাবা ক্লান্ত ঘুমিয়ে পড়ে, আর আমরা এই সময় তো আমাদের, যাই হোক, ক্লান্ত ঘুমিয়ে পড়ে, সেক্ষেত্রে দেখেছি যে বাচ্চা হিসুর মধ্যে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। এই যুক্তি একদম 100% যুগ এগিয়ে গেছে, উন্নত হয়েছে। সেক্ষেত্রে রাত্রিবেলা যদি প্যাম্পার্স পরার কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা পরালি, সকালবেলা খুলে ফেললি, কোনো অসুবিধা হয় না। কিন্তু সারাদিন, ওই যে বললি না সারাদিন পরিয়ে রাখলে কি কোনো অসুবিধা হয় না? হয় অসুবিধা। এখন বাচ্চাটার গঠন হবে, আর যখন এই যে এটা ধর পাছু মাজা, এই যে প্যাম্পার্সটা পরাবি না, এই যে দেখ, আমি নিজের নলেজ থেকে বলছি, এই যে এই প্যাম্পার্সের এই জায়গাটা মানে অসুবিধা হয়, বাড়তে পারে না, চেপে থাকে। অনেক সময় অনেক বাচ্চাকে হাতে পরায় না, চুড়ি পরায় না, কারণ বা অনেকে 2 মাস 3 মাসের পরে একটা করে চুড়ি পরায়, কারণ এই যে হাতের গঠন, এই গঠনটা সুন্দর হয়। এর পেছনেও কারণ আছে। এই যে চুড়িটা পরায় না, এই যে কবজির এই গঠনটা হয় ওই চুড়িটার জন্য, যার জন্য বাচ্চাদের একটা সময়ের পর থেকে কিন্তু চুড়ি পরায়। তো যাই হোক, তোদের ডাক্তার যা বলবে তাই তোরা শুনবি। দেখ, ডাক্তার তো প্রেগনেন্সিতে বলেছিল না সব খাবে, কোনো অসুবিধা হবে না, সব খেতে, এবং মারু সব খেয়েছে, এবং ডাক্তারের কথা শুনেছে। হাই প্রেশার হয়েছে এবং লিভারের প্রবলেম হয়েছে, এটা আমরা দেখেছি। কারণ মারুর তো লিভারের প্রবলেম ছিল না, এটা আমাকে একজন কমেন্ট করে মনে করিয়ে দিয়েছে। লিভারের প্রবলেম ছিল না,
তাহলে ডাক্তার তো বলবে, আমি আবারও বলছি ডাক্তার অনেক কিছু বলবে, সব কিছু মেনে চলেই বলছিস না বাচ্চার পেটে ব্যথা হয়েছে। কী করে বুঝলি বাচ্চার পেটে ব্যথা হয়েছে? মায়েরা বুঝতে পারে, জানিস তো, বাচ্চার কোনো অসুবিধা হলে মায়েরা বুঝতে পারে। পেটে ব্যথা হচ্ছিল না দুধের জন্য, দুধের জন্য নাকি তোর ওই পাউরুটি আর কলা খাওয়ার জন্য? যাকে ডাক্তাররা বলবে, ডাক্তারদের ওপর দিয়ে যাবি না, ডাক্তাররা যা বলবে শুনবি। কিন্তু কিছু কিছু ভিউয়ারদের বা কিছু কিছু এই যে আমাদের মতো মায়েদের কথা শুনতে হবে তোকে। ভালো থাকবি তাহলে, ভালো থাকবি, বুঝতে পেরেছিস? এই যে বাচ্চাটাকে গা স্পঞ্জ করে দিয়েছিস, বা এই যে তুই আজকে স্নান করেছিস, ভালো লাগলো শুনে। 9 দিনের মাথায় বা 8 দিনের মাথায় এই যে স্নান করেছিস, বা এই যে বলছিস পেটের ওখানটা সেলাইটা জ্বালা করছে, ওই জায়গাটা জ্বালা করছে, ওইখানটা যে ওষুধটা দিয়েছে না, আমার মনে হয় টিব্যাট মলম, টিব্যাট মলম আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো দিয়েছিল, সব সময়ের জন্য ওই জায়গাটা ভিজিয়ে রাখ। ওই মলমটা দিয়ে সব সময় ভিজিয়ে রাখ, তাহলে দেখবি অনেকটা মানে টান টান হবে না। মানে সেলাই ওই জায়গাটা শুকিয়ে গেলেই টান পড়বে, কিন্তু তুই যখন মলম দিয়ে ঢেকে ওই জায়গাটা দিয়ে রাখবি, ভিজিয়ে রাখবি, খুব তাড়াতাড়ি দেখবি ওভারকাম হয়ে যাবে। ওভারকাম, দেখ এগুলো নিজেরা ফেস করেছি তাই বলছি, তাই বলছি। তো যাই হোক, অনুপম আজকে অনেক দিয়ে গেল, এবং অনেক কিছু প্যাম্পার্স বাদে যেগুলো বলেছি মেনে নেওয়ার মতোই, এগুলো মেনে নেওয়ার মতোই মেনে নিয়েছে। ভালো লাগলো শুনে যে হ্যাঁ, জামাটা ভেজা কাপড় সরিয়ে দিয়েছি, বাইরে মেলছি, মানে বারান্দায় মেলছি। তারপরে আরও কী কী, ও টান হয়ে দাঁড়িয়ে, বা ওই যে ম্যাক্সির সামনে একটা ওড়না বা প্রেজেন্টেবলভাবে আসতে, ওগুলো বাজে লেগেছে। ওরা ক্ষমা চেয়েছে না, ক্ষমা চাওয়ার কিছু নেই, ক্ষমা চাওয়ার কিছু নেই। এখন অসতর্ক হয়ে অনেক কিছু হয়ে যেতেই পারে, কিন্তু যখন এডিট করবি মাইন্ডলি করবি। আমি জানি এখন প্রচণ্ড কষ্টের মধ্যে ভিডিও দিতে হবে। আমরা তো ওই 20 মিনিট 25 মিনিট 27 মিনিটের একটা ভিডিও দেখি, কিন্তু একটা সদ্যজাত শিশুর হওয়া, তার মাকে যত্ন করা, তার বাচ্চাকে যত্ন করা, তাকে টেক কেয়ার করা, এই যে ঘুম না হওয়া, এই যে মার কাছে দিয়ে মেয়ে ঘুমানো, খুব টাফ জার্নি, খুব টাফ জার্নি, যতক্ষণ না একটা জায়গায় না পৌঁছাচ্ছে। কারণ বাচ্চাটা যতক্ষণ না 1-1.5 মাস হলে পরে একটু স্টেবেল ও বুঝে যাবে আমি পৃথিবীতে পৌঁছে গেছি, চলে এসেছি পৃথিবীতে, এখন আর আমি মায়ের কোলের মধ্যে নেই। ওই জন্য এখনও বাচ্চা ওই কোল ছাড়া থাকতে চাচ্ছে না, কান্নাকাটি করছে। ওকে নিচে শুয়ে দিলে মনে হচ্ছে ওরে বাবা আমি যেন কোথায়, ঠিক আছে? ওই জন্য ও একটু ভয় ভয় পাচ্ছে। তবে একটা কথা বলি মারু, বিছানায় শুয়ে অভ্যাস কর, কোল অভ্যাস করাস না। একার ঘর আজ না কালকে তোকে যেতেই হবে বাড়িতে। কারণ সে 3 মাস থাকতে পারিস, বা 4 মাস থাকতে পারিস, বা 2 মাস থাকতে পারিস। আর তুই যা মেয়ে, তুই খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবি একটু সুস্থ হয়ে গেলেই। তো সেখানে তোকে কিন্তু একাই করতে হবে। একা ওকে রেখে বাথরুমে যেতে হবে, একা তোকে রেখে স্নান করতে যেতে হবে। একটু যদি ও বিছানা নাওটা করিস তাহলে প্রবলেম হবে, কোল নাওটা করলেই প্রবলেম হবে। হ্যাঁ, দোলনার কেসটাও বলেছি, তোরাও বললি যে দোলনায় থাকলে ও যেখানে না, ওইটুকু বাচ্চা কমফোর্টেবল আবার কি? ওইটুকু বাচ্চা ওইভাবে দোল দিচ্ছিস, বা ওই যে রাজনাকে বিট্টু ওইভাবে দোল দিচ্ছে, ওইটুকু বাচ্চার আবার কিসের কমফোর্টেবল? ওকে যেখানে রাখবি সেখানে ও ভালো, মানে তোরা ও কোথায় কমফোর্টেবল সেটা চিন্তা করবি। কারণ বিছানায় শোয়ালে ওর শিরদাঁড়াটা সুন্দর টান টান সুন্দর হবে, শক্ত হবে। দোলনায় নয়, ওইভাবে ওইটুকু বাচ্চাকে এরকমভাবে দোল দেওয়াটা ঠিক নয়। অন্তত 1 মাস যেতে দে, সেটা বলেছে। মাথা দিয়ে ঠেলিস না। হ্যাঁ, খাওয়ার ব্যাপারটা কে কী বলেছে আমি জানি না, কিন্তু খাওয়ার ব্যাপারটা যদি তোদের কেউ খারাপ দেখেছে বলেছে, এটাও তোদের ভালোর জন্যই বলেছে। ভাত খা, 2 বার ভাত খা, পরোটা খাওয়াই যায়, রুটি খাওয়াই যায়, শুকনো খাবার, কিন্তু পাউরুটি কলা ওটাকে অ্যাভয়েড কর। আমি বলে গেছি তো, চিড়ে ভেজে রাখ মাথার কাছে, কোটো কোটো মাকে বল চিড়ে ভেজে রাখতে, শুকনো খোলায় চিড়ে ভেজে বা ঘি দিয়ে চিড়ে ভেজে রাখ। খিদে পেলে খা, চিড়ে একটা ভারী খাবার, খা, ফল খা। হ্যাঁ, হালকা পাতলা খাবার তোর ভালোর জন্যই বলে। কারণ আবারও বলছি, আমি ডাক্তারের এই ব্যাপারটায় মানবই না, এখনও বলছি। আমাকে অনেকেও সহমত জানিয়ে গেছে যে তুই যেটা খাবি সেটাই তোর বাচ্চার এফেক্ট করবে। যদি তোর অ্যাসিড হয়, তোর মধ্যে দিয়েই বাচ্চাটার পুষ্টি হবে। অতএব আমি এই জায়গাটায় ডাক্তারের সঙ্গে একমত না। বুড়ো মানুষ তো, আগেকার দিনের মানুষ তো। আর একটা কথা বলি, তোকে তো অনেক ভিউয়ার্সরা বলেছিল কন্ট্রোভার্সি দেখিস না, কমেন্ট বক্স দেখিস না, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছিস, নেগেটিভ পজিটিভ সমস্ত কমেন্ট হবে, নেগেটিভ পজিটিভ ভিডিও হবে, অতএব দেখিস না। তোরা যে প্রত্যেকটা ভিডিও দেখছিস, প্রত্যেকটা কমেন্ট তো দেখবি, প্রত্যেকটা ভিডিও দেখছিস, তার প্রমাণ কিন্তু আজকের ভিডিও। আর সেই জন্য আমরা তো ভিডিও করবই। হ্যাঁ, ভালোটুকু নিয়েছিস এই জন্য ভালো লাগলো। ভালো, হ্যাঁ, অনেক ভুল ত্রুটি করেছিস, নিজেকে ওভারকাম করেছিস, প্রত্যেকটা মুহূর্তে বলেছিস, বিশেষ করে আমাকে বলেছিলি না, কিন্তু সেটা মনে ধরে বলিনি, কিন্তু সেই জায়গাটা ওভারকাম করেছিস, সরি বলেছিস, এবং নিজেকে অনেক রেকটিফাই করেছিস। সেই জন্য কিন্তু ভালো ভিডিও হয়েছে অনেক। হ্যাঁ, ভুল স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো নেই,
দোষ না, ভুল স্বীকার করে নেওয়ার মধ্যে অনেক শিক্ষার শেষ নেই। নিজেকে কি বলবো, নিজেকে তৈরি করার বা শিক্ষা দেওয়ার শেষ নেই। এই যে নিজেকে শিক্ষা দিয়ে, এই যে নিজেকে শেখাচ্ছিস, এই যে নিজেকে ওভারকাম করে নিচ্ছিস এই ব্যাপারগুলো, ভুল ত্রুটিগুলো, এই যে নিচ্ছিস শিক্ষাগুলো, এটার নামই জীবন। আর এটাই হচ্ছে উচিত, বুঝতে পেরেছিস? আবারও মারু দেখলাম বলল, ডাক্তাররা যা বলছে ডাক্তারের কথা শুনেই চলছিস। চল না ডাক্তারের কথা শুনেই চল। ওই যে ডাক্তারের কথা শুনেছিলি না, শুনে যে সব খেয়েছিলি না, লিভারের প্রবলেম হয়েছিল কেন তাহলে? হ্যাঁ, লিভারের প্রবলেম, হাই প্রেশার, হ্যাঁ হাই প্রেশার অনেকেরই হয়, কেন হয়েছিল? একজন ওদের কমেন্ট বক্সে লিখেছে, পাউরুটি খেও না গো, এর থেকে ডালিয়ার খিচুড়ি বা গরম ভাত, ঘি আলু ডিম দিয়ে খাওয়াই ভালো, রুটি যদি বানাতে অসুবিধা হয় না। ওরা ডাক্তার বলেছে ওদের খেতে। বলবে এই ভিউয়ার্সরা, এই পাউরুটি কলা যেভাবে খাচ্ছিস খুব ভালোবাসিস, এখন ভালোবাসাটাকে একটু সাইডে রাখ। বলবে এই ভিউয়ার্সরা, আর আমরা তো আছি। পাউরুটি অ্যাভয়েড কর এখন, কলা অ্যাভয়েড কর এখন, বুঝতে পেরেছিস? এটুকুই বলে গেলাম। যেতে যেতে আর একটা কথা বলে যাই, আমার ভিউয়ার্সরা অনেকেই আমাকে বলে গেছে, এই যে বিছানায় বসে খাওয়া তোদের একটা অভ্যাস দেখেছি, বিছানায় বসে খাওয়া। দেখ, আজকের ভিডিওতে দেখলাম ক্রিম কেক আর বিস্কুট খাচ্ছিস। হ্যাঁ, বিস্কুট নিয়ে বলেছিস, মনে পড়লো। মিষ্টি জাতীয় বিস্কুট খেয়েছিস জন্যই মানুষ বলেছে, কারণ মিষ্টিটাকে অ্যাভয়েড করতে হবে। চাটনির কথা আমি বলেছি, অবশ্যই এগুলো অ্যাভয়েড করতে হবে। টক দই অবশ্যই ভালো খাওয়া, মুসাম্বি লেবু অবশ্যই ভালো খাওয়া, তার সাথে চাটনি, আমড়ার চাটনি, সেটার কথা বলা হয়েছে। চিংড়ি মাছ অবশ্যই না, তুই বললি না, না চিংড়ি মাছ অবশ্যই না, চিংড়ি মাছ তো খাওয়াই যাবে না। সেই জন্য বলা হয়েছে যে এগুলোকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? যেটা বলছিলাম, এই যে বিছানায় বসে খাওয়া, এটা আচার অনাচার এটো কাটা এগুলো বলবো না। বিছানায় বসে তোরা যদি এখনও খাস, তাহলে বিছানায় ছোট্ট ছোট্ট পোকা হবে, বিশেষ করে পিঁপড়ে হবে। তারপরে বর্ষাকাল, বর্ষাকাল আর কি বললি, বর্ষাকালে ন্যাকড়া শুকানো খুব অসুবিধা। পাতলা পাতলা ন্যাকড়া বাইরে ওই বারান্দায় দড়িটা নিয়ে মেলে দিলে কোনো অসুবিধা, দেখ অসুবিধা, সব প্রবলেম হলে তার সলভের জায়গা আছে, আয়রন করে নিবি, অজুহাত এগুলো। তো যাই হোক, প্যাম্পার্স না ব্যবহার করলে পয়সাও কিন্তু বাঁচবে, এখন প্যাম্পার্সের অনেক দাম ওই প্যাকেটে। তো যাই হোক, সেটা তোদের একান্তই ডাক্তার যদি বলে থাকে ব্যবহার কর, অসুবিধা নেই, অসুবিধা নেই। তো যেটা বললাম, বিছানায় বসে যে খাস না তোরা, ওই জন্য বলে দিলাম। দেখলাম আরও হাতে করে নিল, খাস না। এখন থেকে এই অভ্যাসটাকে ত্যাগ কর, ত্যাগ কর, হাতে নিয়ে খা। বা একটা বিছানার উপরে যে টুলগুলো পাওয়া যায়, টুলে নিয়ে মারুর এখন খেতে অসুবিধা হয়, টুলে টুলে বসে খাক, মানে টুলে থালাটা রেখে খাক, নিচু হয়ে খেতে অসুবিধা হয়, খাক। বেবিকে যখন কোলে নিবি, কোলে একটা বালিশ নিয়ে বেবিকে নিবি। আমার মেয়েকে দেখেছি, যখনই বাচ্চাকে নিত তখনই কোলে একটা বালিশ নিত, বালিশের উপরে বাচ্চাটাকে নিত, অনেক সুবিধা। এগুলো কর, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর বাচ্চার বিছানায় বসে খাওয়া মানেই বিছানায় পোকামাকড় হওয়া, মানে ছোটো ছোটো পিঁপড়ে হওয়া, সেই পিঁপড়েগুলো বাচ্চাটাকে কামড়াবে, আর বাচ্চাটা কাঁদবে, বুঝতেই পারবি না কি হয়েছে, বুঝতে পেরেছিস? এই জন্যই মানুষ বলে। আর প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জিনিস ডেটল ওয়াশ করবি, আপাতত ডেটল ওয়াশ করবি। এইটুকু বলে গেলাম, তুই মেনে নিয়েছিস যে কথাগুলো বলেছি, আমার মতো হয়তো অনেকেই বলেছে, সে কথাগুলো যে মেনে নিয়েছিস ভালো লাগলো। কিন্তু আবারও বলছি, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবি, কিন্তু কিছু কিছু জিনিস ডাক্তারের বাইরেও চলতে হয়, বুঝতে পেরেছিস? আর এখন খিদে পাবে, ওই নিয়ে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর মিষ্টিটা কেন খেতে না করেছি, মিষ্টি খেলে অনেক সময় সেলাই বা থাকলে পরে সেটার প্রবলেম হয়। আমি না, সবাই জানে এটা। চায়ের সাথে চিনি একদম অ্যাভয়েড করা, চিনি তো একদম অ্যাভয়েড করা উচিত। চায়ের সাথে চিনি, দুধ চা একদম অ্যাভয়েড। শুধু লিকার, যদি চিনি ছাড়া লিকার, অনেকেই খেতে পারে না, কিন্তু তবুও নামমাত্র চিনি দিয়ে লিকার, প্লেন লিকার, এখন বেশি করে খাক না লিকার, কোনো অসুবিধা নেই, কিন্তু চিনি ছাড়া, চিনিটাকে অ্যাভয়েড করতে হবে। সেই জন্য মানুষ বলছে, আর কিচ্ছু না, তোদের ভালোর জন্য বলছে, সেটা বুঝে গেছিস, ভালো লাগলো। কিন্তু মারু একটু তেরামি করে গেল, তো ডাক্তার বলেছে, ডাক্তার বলেছে। চলো, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি একটা ভিডিও নিয়ে, চলো টাটা।